Hello viewers, welcome to our channel SDM History. সবাই ভালো আছো আশা করি। তো আজ আমি যে সুলতানি যুগের ইতিহাসের অংশগুলো নিয়ে তুলে ধরেছিলাম, সেখানে বিগত ভিডিওর পর আজকে আমি সুলতান আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তারের অংশটি নিয়ে উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি 50টি কোয়েশ্চেনকে তোমাদের সামনে এমসিকিউ আকারে, বিশেষ করে অবজেক্টিভ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজি দক্ষিণের কোন রাজাকে সবুজ ছাতা ব্যবহারের অধিকার দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে রাজা রামচন্দ্র দেবকে দিয়েছিলেন। পরের প্রশ্ন, পরাজিত রামচন্দ্র দেবের কোন কন্যাকে আলাউদ্দিন বিবাহ করেছিলেন? উত্তর ঝোত্তাপাটিকে। কেমন? অনেক জায়গায় ঝোট্টা পালি বলা হয়, আবার অনেক জায়গায় ঝোত্তা পালি বলা হয়ে থাকে। এই ঝোত্তা পালিকে বিবাহ করেছিলেন আলাউদ্দিন খলজি, যিনি ছিলেন পরাজিত দেবগিরি রাজা রামচন্দ্র দেবের কন্যা। পরবর্তী প্রশ্ন, পরবর্তী পর্যায়ে রামচন্দ্র দেবের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? পরশুরাম দালভ। পরে আসছি তেলেঙ্গানা বিজয়। আলাউদ্দিন যে তেলেঙ্গানা রাজ্য বিজয় বা অভিযান করেছিলেন, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন যে দেখো, তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে বরঙ্গল। পরের প্রশ্ন, আলাউদ্দিন কবে তেলেঙ্গানা রাজ্য আক্রমণ করেন? এর উত্তর হলো 1309 খ্রিস্টাব্দে আলাউদ্দিন তেলেঙ্গানা রাজ্য আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যে তখন কোন রাজবংশ রাজত্ব করত? এর উত্তর হলো কাকতীয় বংশ। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যে সেই সময় রাজা না রানী রাজত্ব করত? এর উত্তর হচ্ছে রানী রাজত্ব করত। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি তেলেঙ্গানা আক্রমণের সময় সেখানকার রানী কে ছিলেন? এর উত্তর হচ্ছে রানী রুদ্রমা দেবী। পরের প্রশ্ন, এই রানী রুদ্রমা দেবী সম্পর্কে কোন ইতালীয় পর্যটক বর্ণনা করেছিলেন? এর উত্তর হলো মার্কো পোলো, যার ভ্রমণ বৃত্তান্ত গোটা ঐতিহাসিক জগতের একটা অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হয়ে থাকে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সমসাময়িক কাকতীয় যে রাজা, তিনি কে ছিলেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় প্রতাপ রুদ্রদেব। পরের প্রশ্ন, আলাউদ্দিনের কোন সেনাপতি তেলেঙ্গানা রাজ্য আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হলো মালিক কাফুর। পূর্বে আমি উল্লেখ করেছি যে আলাউদ্দিন খলজির একজন বিখ্যাত ধুরন্ধর এবং কুচক্রী, শক্তিশালী এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যাকে আলাউদ্দিন খলজি দক্ষিণের সাম্রাজ্য বিস্তারে অধিকার ছেড়ে দিয়েছিলেন, তার উপর সবটাই ছেড়ে দিয়েছিলেন। এবং দক্ষিণ ভারত বিজয়ের কৃতিত্ব এক প্রকার এই মালিক কাফুরকেই দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, মালিক কাফুর কোন পথ দিয়ে তেলেঙ্গানা আক্রমণ করেছিলেন? এর উত্তর হচ্ছে গোলকোন্ডার বসিরাগড় বলে একটি পথ আছে, ছিল আর কি তখনকার দিনে, গোলকোন্ডার বসিরাগড় পথ দিয়ে। পরের প্রশ্ন, যুদ্ধে মালিক কাফুরের কাছে পরাজিত হয়ে দ্বিতীয় রুদ্রদেব কি করেছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখান থেকেই তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তথ্য পাবে, আমি একটু পরেই বলছি। তো এই দ্বিতীয় রুদ্রদেবের কাছ থেকে তিনি যেই উপহারটি পেয়েছিলেন, সেটি হলো নিজের একটি সোনার মূর্তি বানিয়ে, অর্থাৎ নিজের বলতে মালিক কাফুরের নিজের একটি সোনার মূর্তি বানিয়ে তাতে কোহিনূর হীরার মালা পরিয়ে মালিক কাফুরকে উপহার দিয়েছিলেন। কে দিয়েছিলেন? না, দ্বিতীয় রুদ্রদেব। তো এখান থেকেই যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই মালিক কাফুরের কাছ থেকেই মালিক কাফুর যখন এই কোহিনূর হীরার কথাটা পেলেন, কেমন, এই কোহিনূর হীরা, এই হীরাটা জানার পর যে এর যে এটি দুর্মূল্য বা অমূল্য একদম একটা সম্পদ, সেটা প্রথম উল্লেখ পেয়ে থাকা যায়
এখান থেকেই। তো সেই সময়, পরে প্রশ্ন, সেই সময় কোহিনূর হীরার প্রথম প্রমাণ কোন খনি থেকে পাওয়া যায়? উত্তর, গোলকুন্ডার খনি থেকে হীরার, যে কোহিনূর হীরা, তার প্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল। পরে প্রশ্ন আসছি হৈসল রাজ্য অভিযানের কথা। সেখানে দেখো, হৈসল রাজ্যে বর্তমানে কোথায় অবস্থিত ছিল? উত্তর, হৈসল রাজ্য বর্তমানে মহীশূর রাজ্যে অবস্থিত ছিল। পরে প্রশ্ন, মহীশূর কোন রাজ্যে অবস্থিত? উত্তর, বর্তমানে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত হচ্ছে মহীশূর। পরে হৈসল রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হল দ্বার সমুদ্র, বর্তমানে হেলবিড, দ্বার সমুদ্র বা হেলবিড। পরে প্রশ্ন, আলাউদ্দিনের সমসাময়িক হৈসল রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে তৃতীয় বীরবল্লাল। পরে প্রশ্ন, আলাউদ্দিন কবে হৈসল রাজ্য আক্রমণ করেন? উত্তর, 1310 খ্রিস্টাব্দে হৈসল রাজ্য আক্রমণ করেছিলেন। পরে প্রশ্ন, যুদ্ধে তৃতীয় বীরবল্লাল পরাজিত হলে আলাউদ্দিন তাকে কি করেন? এর উত্তর হচ্ছে একটি খিলাত তাকে উপহার দিয়েছিলেন। এই পরে প্রশ্ন, খিলাত বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে বিভিন্ন নামি দামি রত্ন খচিত, হিরে মণি মুক্ত খচিত যে পোশাক, সেই পোশাককে খিলাত বলা হতো। এবং এই খিলাত আলাউদ্দিন খলজি যখনই দেখলেন, আলাউদ্দিন খলজির কাছে যখন পরাজিত হয়েছিলেন বীরবল্লাল, তাকে খিলাত উপহার দিয়েছিলেন। এরপরে আসছি পাণ্ড্য রাজ্য অভিযান। কেমন? তো পাণ্ড্য রাজ্যকে বিদেশিরা কী নামে অভিহিত করেছিল? উত্তর হচ্ছে মাবর বলা হতো। দেখো, এখানটা একটা মজার জিনিস, এই মাবর আর মেবার, এই মাবর আর মেবারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। মাবর কি না, মাবর হচ্ছে দক্ষিণ দিকে, ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত অঞ্চল হচ্ছে মাবর, যেটা পাণ্ড্য রাজ্য। কেমন? আর মেবার কি না, মেবার হচ্ছে রাজস্থান, ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য হচ্ছে রাজস্থান। সেই রাজস্থানের একটি অঞ্চলের নাম হচ্ছে মেবার। তাহলে মাবর আর মেবার দুটোই কিন্তু আলাদা, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। পরে প্রশ্ন, পাণ্ড্য রাজ্যের রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে কুলশেখর মারবর্মন। পরে প্রশ্ন, কুলশেখর কবে মারা যান? উত্তর, 1311 খ্রিস্টাব্দে কুলশেখর মারা যান। পরে প্রশ্ন, কুলশেখরের মৃত্যুর পর সিংহাসন নিয়ে কাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল? কুলশেখরের মৃত্যুর পর তার দুই পুত্র, একজনের নাম হচ্ছে সুন্দর পাণ্ড্য, অপরজন বীর পাণ্ড্য, এই দুই ভাইয়ের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। পরে প্রশ্ন, কোন পাণ্ড্য রাজা মালিক কাফুরের কাছে সাহায্য চেয়েছিলেন? উত্তর হচ্ছে সুন্দর পাণ্ড্য। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি, সুন্দর পাণ্ড্য ওই কুলশেখর এর একজন উপপত্নীর সন্তান ছিলেন, এবং যেটা হচ্ছে বৈধ সন্তান ছিলেন সেইটি হচ্ছে বীর পাণ্ড্য। তো এই বীর পাণ্ড্য যখন সিংহাসনে বসেছিলেন, তখন সুন্দর পাণ্ড্য খুবই ক্রোধে সৃষ্টি হয়, এবং বীর পাণ্ড্য যাতে সিংহাসন থেকে উৎখাত করা হয় সেই জন্য সে চেষ্টা করছিলেন। এবং সুন্দর পাণ্ড্য তখন কী করলেন, বিদেশি শক্তির সাহায্য, অর্থাৎ আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, যে বীর পাণ্ড্যকে সিংহাসন থেকে উৎখাত করে সুন্দর পাণ্ড্য যাতে সিংহাসনে প্রতিষ্ঠিত হয়। পরে প্রশ্ন, আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর কবে পাণ্ড্য রাজ্য আক্রমণ করেছিলেন? এর উত্তর হচ্ছে 1311 খ্রিস্টাব্দে। এই সুবর্ণ সুযোগটা পাইয়ে দিয়েছিলেন সুন্দর পাণ্ড্য, কারণ সুন্দর পাণ্ড্য আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের সঙ্গে একটা চক্রান্ত করেছিলেন, চুক্তি করেছিলেন, যে যদি বীর পাণ্ড্যকে সিংহাসন থেকে উৎখাত করা হয় তাহলে আপনাদেরকে প্রচুর পরিমাণে আমি স্বর্ণ বা সম্পদ দেবো। তো সেই জন্য আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর পাণ্ড্য রাজ্য আক্রমণে উদ্গ্রীব হয়েছিলেন, এবং 1311 খ্রিস্টাব্দে তিনি ওই রাজ্যটি তথা পাণ্ড্য রাজ্যটি আক্রমণ করেছিলেন। পরে প্রশ্ন, কোন পাণ্ড্য রাজ্য
কোন পাণ্ড্য রাজা ভয়ে পলায়ন করেন? উত্তর বীরপাণ্ডু। বীরপাণ্ডু স্বাভাবিকভাবেই মালিক কাফুরের সেনাবাহিনীর কাছে টিকতে পারেননি, দাঁড়াতে পারেননি, সেই জন্য তিনি ভয়ে পলায়ন করেছিলেন। পরের প্রশ্ন, পাণ্ড্য রাজ্যের রাজধানী কী ছিল? এর উত্তর হলো বীরধুল, একটি স্থান। পরের প্রশ্ন, মালিক কাফুর পাণ্ড্য রাজ্যের রাজধানী ও কোন স্বর্ণ মন্দির লুণ্ঠন করেছিলেন? উত্তর, তার রাজধানী বীরধুলকে এবং লিঙ্গ মহাদেবের মন্দির, যেখানেতে প্রচুর ধনরত্ন সঞ্চিত ছিল, সেগুলো সব মালিক কাফুর লুণ্ঠন করেছিলেন। এরপর আসছি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটাকে কেন্দ্র করে আলাউদ্দিন খলজি বিখ্যাত। সেখান থেকে বেশ কিছু প্রশ্ন দেখো, নতুন টার্মগুলো তোমরা এখানে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো একটু জানার চেষ্টা করো। আলাউদ্দিন খলজি কবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? এর উত্তর হচ্ছে 1303 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর তথ্য আমরা কোন গ্রন্থ থেকে পাই? এর উত্তর হচ্ছে তারিকি ফিরোজশাহী গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি। পরের প্রশ্ন, তারিকি ফিরোজশাহী গ্রন্থের লেখক কে? এর উত্তর হচ্ছে জিয়াউদ্দিন বার্রানি। পরের প্রশ্ন, আলাউদ্দিন কেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো চারটে উত্তর আছে, তিনটে উত্তর আছে, তো এখান থেকে তোমাদের অবশ্যই যদি অপশানে থাকে, যখন কম্পিটিটিভ এক্সামে তোমরা বা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন দেখবে এইগুলোর মধ্য থেকে থাকে যে আলাউদ্দিন কেন বাজার দর নিয়ন্ত্রণ করেন, অপশান দিয়ে দিল। এই তিনটে অপশানের মধ্যেই সেই অপশানগুলো হয়তো থাকবে। একটি বৃহত্তর, নাম্বার 1, বাজার দর নিয়ন্ত্রণ চালু করার প্রধান উদ্দেশ্য কী ছিল? না, নাম্বার 1, একটি বৃহত্তর সেনাবাহিনী গড়ে তোলেন এবং মঙ্গল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা করেছিলেন। 2 নম্বর হচ্ছে বৃহত্তর সেনাবাহিনী যাতে অল্প বেতনে বাজার থেকে খাদ্যদ্রব্য অল্প বেতনে বাজার থেকে অল্প বেতন হওয়ার জন্য বাজার থেকে খাদ্যদ্রব্য ক্রয় করতে পারেন, এই জন্যই বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। 3 নম্বর, প্রতিটি নাগরিক যাতে স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য পেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন কোথায় বাজার গড়ে তুলেছিলেন? উত্তর, দিল্লির উত্তর দিকে বদাউনেতে। পরের প্রশ্ন, কয়টি বাজার গড়ে তোলা হয়েছিল? এর উত্তর হচ্ছে 3টি বাজার। সেই 3টি বাজার কি কি একটু দেখে নাও। একটি ছিল শস্যের বাজার, 2 নম্বর হচ্ছে মূল্যবান কাপড় চোপড়ের বাজার, 3 নম্বর দাসদাসী এবং গবাদি পশুর বাজার। দিল্লিতে এরকম বাজারগুলো ছিল, যেখানে বিভিন্ন খাদ্যশস্যগুলো মানুষ ক্রয় করার জন্য এবং স্বল্প মূল্যে, সেই জন্য শস্যের বাজার ছিল। মূল্যবান কাপড় চোপড়, তখন মগমলে যে সমস্ত কাপড়গুলো আমির ওমরাহরা পরতো তাদের জন্য একজনের নির্দিষ্ট ছিল, মানে রাজপ্রাসাদের লোকেদের জন্য আলাদা ধরনের কাপড় পরবে, তারপরে অভিজাতরা এক ধরনের কাপড় পরবে, আমির এবং ওমরাহরা তারা কীভাবে কোন ধরনের কাপড় পরবে, মানে রাজাদের পরিবারের অনেক নিচের কাপড়, তাদের জন্য প্রত্যেকটা স্তরের মানুষদের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা কাপড়ের দোকান ছিল। আর দাসদাসী এবং গবাদি পশুর বাজার ছিল, যেখানে ঘোড়া, যুদ্ধের ঘোড়া বা দাসী ইত্যাদি কেনার ব্যবস্থা তাদের মধ্যে ছিল। কেমন? পরের প্রশ্ন, দিল্লির বাজার কী নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে সরাই-ই-আদল। পরের প্রশ্ন, দিল্লির বাজারে প্রধানকে কি বলা হতো? এর উত্তর হচ্ছে সাহানা বলা হতো। পরের প্রশ্ন, দিল্লিতে যে 3টি সাহানা ছিল তার প্রধানকে কি বলা হতো? উত্তর হচ্ছে সাহানা-ই-মান্ডি। অর্থাৎ 3টি বাজার, একটা গবাদি পশুর বাজার এবং দাসদাসীর বাজার, অপর একটি হচ্ছে শস্যের বাজার, আর অপর একটি হচ্ছে বিভিন্ন পোশাক পরিচ্ছদের। এই 3টি যে বাজার ছিল তার প্রধান হতেন সাহানা-ই-মান্ডি। পরে দিল্লিতে সাহানা-ই-মান্ডির পদে আলাউদ্দিন কাকে বসিয়েছিলেন? উত্তর, মালিক কবুলকে বসিয়েছিলেন। পরের প্রশ্ন, সাহানা-ই-মান্ডির প্রধান কাজগুলি কী ছিল? একটু দেখে নাও। সাহানা-ই-মান্ডির 3টি কাজ ছিল, যদি আমি তার 4টি অপশান করে ফেলেছি, যাই হোক আমাকে মার্জনা করে দিও। তো 3টি ছিল, একটা হচ্ছে বাজারগুলিতে বিচার কার্য সম্পন্ন করা, 2 নম্বর হচ্ছে বস্তুর দ্রব্যমূল্য স্থির করা এবং দোকানদার
দের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা, এবং এটা 3 হবে, কেমন, এটা 3 নাম্বার হবে। তো 3 নাম্বারও হচ্ছে প্রত্যেক বণিককে দিল্লির বাজারে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করতেন, কেমন। পরের প্রশ্ন, দিল্লির বাজার ব্যবস্থার সর্বময় কর্তা কে ছিলেন? উত্তর, বাণিজ্য মন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, সুলতানি যুগে বাণিজ্য মন্ত্রীর পদটির নাম কী ছিল? উত্তর, দেওয়ান ই রিয়াসত ছিল। পরের প্রশ্ন, দেওয়ান ই রিয়াসত নতুন পদটি দিল্লির কোন সুলতান তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি কাকে বাণিজ্য মন্ত্রী বা দেওয়ান ই রিয়াসতে নিযুক্ত করেছিলেন? উত্তর, মালিক ইয়াকুবকে নিযুক্ত করেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণে বাজারের জিনিসপত্র ন্যায্য ওজন দেখভাল করার জন্য কোন পদ সৃষ্টি করেছিলেন? উত্তর হচ্ছে নাজির, অর্থাৎ যিনি দেখভাল করতেন জিনিসপত্রের ওজন ঠিকঠাক দিচ্ছে কিনা তাকে বলা হতো নাজির বলা হতো। পরের প্রশ্ন, আলাউদ্দিন বাজারে জিনিসপত্র ওজন পরিমাপ কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন? উত্তর হচ্ছে মালিক ইয়াকুবকে। এখনও বর্তমান সমাজে দেখা যায় কি, যে সমস্ত বাজারগুলি গড়ে উঠেছে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে, সেখানেও কিন্তু সরকার থেকে একটা শ্রেণীকে দায়িত্ব দেওয়া আছে যারা এই বাজারগুলোর কোনো কারচুপি হচ্ছে কিনা সেগুলো দেখভালের কাজ করে থাকে। পরের প্রশ্ন, দেওয়ানি রিয়াসত এর কাজ কি ছিল? নাম্বার 1, বাজারে বাণিজ্যিক দ্রব্যের অর্থনৈতিক নিয়মাবলী নির্ধারণ করা, অর্থাৎ কত যে কোনো জিনিসের দামটা কী হবে সেটা স্থিরীকৃত করেন তারা। নাম্বার 2, বণিক সম্পদকে নিয়ন্ত্রণ করেন। কোনো বণিক এসে হঠাৎ করে বাণিজ্যিক দ্রব্যগুলো বিক্রি করে দিয়ে বাজার থেকে চলে যাবে, সেইটা নয়। অবশ্যই তারা বাণিজ্য দপ্তরে বা বাজারেতে যখন ঢুকবে তখন তাদেরকে রেজিস্ট্রেশন করে তবে জিনিসপত্র কেনা বেচা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, বাজারে উপভোক্তা ঠিকঠাক দামে যেন জিনিস পায় সেটি দেখভাল করা। এই কাজগুলি তাদের কাজ ছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিনের সময়কালে ছোটোখাটো অপরাধগুলির সমাধান কারা করত? উত্তর, মুনহিরা। কেমন, মুনহি বলে একটা দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মচারী ছিল, তারাই এই ছোটোখাটো অপরাধগুলির বিচার করতেন বা দেখভাল করতেন। পরের এবং আজকে লাস্ট প্রশ্ন, দিল্লির বাজারে মুহতাসিবের কাজ কী ছিল? উত্তর, বাজারগুলিতে সরকারি কর্মচারীদের যদি কারচুপি করে সেগুলিকে দেখভাল করা এবং আলাউদ্দিন খলজির কাছে তার রিপোর্ট পেশ করা। অর্থাৎ যে সমস্ত মুনহিরা ছিল সেই মুনহিদেরকেও দেখভালের কাজ তাদের পেছনে লাগিয়ে রেখেছিলেন আলাউদ্দিন খলজি, যাতে ওই সরকারি কর্মচারীরা কোনো প্রকার কারচুপি অর্থাৎ মানুষের কাছে রিশওত বা ঘুষ খেয়ে যে কোনো জিনিসকে ক্রয় বিক্রয়ের দিকটা যাতে কোনো গোলমাল সৃষ্টি না হয় সেই দিকটাও তারা দেখতেন। তো আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং টু আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। সবাই ভালো থেকো এবং খুব শীঘ্রই আমি এর পরবর্তী ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যদি কোনো জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেব। ওকে।